সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চাইছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কানাইঘাটে সংঘর্ষের সময় আপন ভাই ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন খুন হয়েছেন। জানাবো বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে থাকছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একটি কুচক্রী মহল বারবারের মতো এখনও দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের এই অপতৎপরতা কখনো সফল হবে না। এদিকে ঢাকায় সফরে কাতারের আমির, হতে পারে 11টি চুক্তি ও সমঝোতা। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ। গাজায় এক গণকবর থেকেই 300 লাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের একটি হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় 300 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ফিলিস্তিনের বেসরকারি প্রতিরক্ষা বিভাগ এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ওবায়দুল কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন জানতে চান ফারুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন প্রশ্ন তোলেন। এ সময় আরও বক্তৃতা করেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ও বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু। মানববন্ধন সঞ্চালনা করেন জাতীয় নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের সাধারণ সম্পাদকের আরও সংযত হয়ে কথা বলা উচিত। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরেই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসেছে। আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন? কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে, আন্দোলন চলবেই। ভারতের জনগণের বিরুদ্ধে এই আন্দোলন নয়, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ আপনারা এদেশের জনগণকে গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন। তিনি আরও বলেন, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবে না, আন্দোলনে আমরা পিছপা হব না। ফারুক বলেন, কারারুদ্ধ সকল নেতাকর্মীর মুক্তি দিন, সময় একদিন আসবেই, সেদিনের অপেক্ষায় থাকেন। জয় বাংলাদেশের মানুষেরই হবে, আর সেই জয় নেতৃত্ব দেবেন তারেক রহমান। আব্দুল সালাম আজাদ বলেন, আজ বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, মোদী সরকারকে বর্জন করেছে। মীর শরাফত আলী সফু বলেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের একটাই বক্তব্য ভারতের মোদী সরকারের বিরুদ্ধে। মোদী সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমাদেরকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা এই মানববন্ধন থেকে ডামি সরকারের প্রধান হাসিনাকে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি দিন, তা হলে আপনাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সিলেটে ভাই ভাতিজাদের হাতে সাবেক ইউপি সদস্য খুন। জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কানাইঘাটে সংঘর্ষের সময় আপন ভাই ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য জয়নুল আবেদিন খুন হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বড়চাতল ইউনিয়নের হারাতৈল মাঝবড়াই গ্রামে মসজিদের সামনে ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহতের বড় ভাই ওসমান প্রবাসী আবদুল্লাহ। অপর ভাই দুবাই প্রবাসী সাইফুল্লাহ 60 হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানায়, হারাতৈল মাঝবড়াই জামে মসজিদের উত্তর পাশে সীমানার কিছু জায়গা দখল করে রেখেছিলেন নিহতের ভাই মৃত আসাদ আলী ছেলে শামচুল হক এবং তার ছেলেরা। জমির সীমানা নির্ধারণ নিয়ে শামচুল হকের সঙ্গে সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন সহ 5 ভাই এবং স্থানীয়দের বিরোধ চলছে। সোমবার দুপুর 12টার দিকে মসজিদের ইমামের ঘর নির্মাণ নিয়ে মসজিদের গ্রামবাসীর উপস্থিতিতে কথাবার্তা হয়। এ সময় জয়নুল আবেদিন সীমানা নির্ধারণ করে ইমামের ঘর তৈরি করতে বলে তার বড় ভাই শামচুল হক এবং তার ছেলে
আলমাস উদ্দিন উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে শামসুল হক তার ছেলে আলমাস উদ্দিন, কামাল আহমেদ, সুলে আহমেদ, রাহুল আহমেদ সহ আরও কয়েকজনকে নিয়ে জয়নাল আবেদিনের বসত বাড়িতে গিয়ে হুমকি দিয়ে যান। বিকেলে জয়নাল আবেদিন বাড়ি থেকে বের হলে শামসুল হক এবং তার ছেলে আলমাস, সোহেল, কামাল, রুহুল সহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে অপর ভাই সয়ফুল্লাহ এবং আবদুল্লাহ এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে রাস্তার পাশে খেতে ফেলে দেওয়া হয়। এদিকে ঠেকাতে এসে আহত হন তাদের চাচাতো ভাই আব্দুর রশিদ এবং বুলবুল কুদ্দুস। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জয়নাল আবেদিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া নিহতের অপর দুভাই আবদুল্লাহ এবং সয়ফুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে কানাইঘাট সার্কেলের এএসপি অলোক কান্তি শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, হত্যার ঘটনায় জড়িত শামসুল হক এবং তার ছেলে সোহেল আহমেদ ও কামাল আহমেদকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে। রাজশাহীতে 10 নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাস উদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার রাজশাহী জেলা জজ আদালতে রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডক্টর মৌলানা কেরামত আলী, সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন মণ্ডল, মহানগর শিবিরের সাবেক সভাপতি সহ 20 থেকে 25 জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তারা পূর্বে থেকেই উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহীর পুলিশ ও ডিবি তাদের ঘেরাও করে। আদালত চত্বরে পুলিশের ওই ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, অনেকেই সেখান থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন মণ্ডল পুলিশি বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য আদালতে নিরাপত্তা প্রশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। পুলিশ আদালত অঙ্গন থেকে এই 9 জনকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকগণ পুলিশের এই ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের উপর চড়াও হয় এবং অনেক ক্যামেরা কেড়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা বেআইনি এবং আইনগত এখতিয়ার বহির্ভূত। আসামিগণ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। পুলিশ তাদের গ্রেপ্তার করে সম্পূর্ণ অন্যায় করেছে। পুলিশের এই ভূমিকা আদালত অবমাননার শামিল। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপতৎপরতা সফল হবে না, জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একটি কুচক্রী মহল বরাবরের মতো এখনও দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের এই অপতৎপরতা সফল হবে না। সোমবার সন্ধ্যায় গুলশানের এসকর্ট প্যালেস হোটেল বাংলাদেশ নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আউসন জুনিয়র এর শীর্ষ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ বাংলাদেশকে নিয়ে গবেষণা হচ্ছে। তারা বিচার বিশ্লেষণ করছে কিভাবে ছোট এই দেশটি বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মধ্যে অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশের পত্রিকায় দেখেছেন, সম্প্রতি মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় দেশ মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে এই সম্পর্কিত নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিদেশের মধ্যে যে আগ্রহ আছে, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিওর কবিতার বই প্রকাশে তার প্রমাণ। তিনি ধানমন্ডির 32 নম্বরে গেছেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে, তার সম্পর্কে জানতে। সেখানে সবকিছু দেখে তার যে উপলব্ধি তা তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও জেনেছেন এবং তা তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। মন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যেমন কবিতা লিখেছেন, তেমনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কবিতা লিখেছেন। আমার ভালো লেগেছে, রাষ্ট্রদূত লিও পাট থেকে তৈরি শুট পড়েছেন, এ কবিতার ভাষায় তা প্রকাশ করেছেন। আপনারা জানেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি পাট ও পাটজাত পণ্যের হারানো গৌরব ফিরিয়ে আনবার চেষ্টা করছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় এক গণকবরে 300 লাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের একটি হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত 300 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ফিলিস্তিনি বেসরকারি প্রতিরক্ষা বিভাগ এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। খান ইউনুসের বেসরকারি প্রতিরক্ষা বিভাগের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান সোমবার সিএনএনকে বলেছেন, গত শনিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তারা। এই গণকবর থেকে সোমবার আরও 73টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 283 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকটি লাশের সাথে পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কারো গায়ে মাঠেই ফাঁসি দেওয়ার চিহ্ন রয়েছে। এছাড়া তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত দেওয়া হয়েছিল
তা আমরা জানি না। বেশিরভাগ লাশই পচে গেছে। এর আগে খান ইউনুস বেসরকারি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এবং এই অনুসন্ধান মিশনের প্রধান রায়েদ সাকার সিএনএনকে বলেছিলেন, গত ৭ এপ্রিল ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর তারা আরও ৪০০ নিখোঁজ মানুষের লাশ সন্ধান করেছে। গত ৭ এপ্রিল দক্ষিণ গাজায় এই শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। শহর থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পরই এই গণকবরের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাসের মেডিকেল কমপ্লেক্সের আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করে। এছাড়া হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল লড়াইও হয়েছে। এসব কারণে এলাকাটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।